কী অভিপ্রায় ছিল যার জন্য সাঈদ মরল, যার জন্য আপনার মুগ্ধ শহীদ হলো, এই যে এতগুলো পঙ্গু মানুষগুলো এখনও মধ্যে কাতরাচ্ছে বসে, তাহলে তাদের অভিপ্রায়টা কী ছিল? ওরা তো কোনো লিখিত সংবিধানের কথা বলে নাই, ওরা তো কোনো আইন মেনে কোনো কথা বলে নাই। তাহলে জনগণের একটা অভিপ্রায় আছে, এই অভিপ্রায়টার সমষ্টি, এইটা প্রথমত আমাদেরকে শনাক্ত করতে হবে। এটা শনাক্ত করতে আমরা সকলে কিন্তু ব্যর্থ হয়েছি, সকলে ব্যর্থ হয়েছি। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবার, খুব সোজা কথা, কঠিন কিছু না, কিন্তু জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দাও। ফলে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে নতুন করে বাংলাদেশ গঠন করো, এই ছিল অভিপ্রায়, খুব সোজা কথা। এই সরকার অনির্বাচিত সরকার নয়, এই সরকার নির্বাচিত সরকার। কিভাবে? জনগণ জীবন দিয়ে নির্বাচন করেছে, কারণ তাদেরকে আগের আইন, তাদের যে অধিকার, তাদের যে ইনসাফ পাবার অধিকার, এই অধিকারকে বঞ্চিত করেছে, হরণ করেছে বলে এই ধরনের একটা সরকার এসেছে, জনগণ তাকে কায়েম করেছে। এখন এই সরকারকে উৎখাত করার জন্য আপনি নির্বাচন দাও, নির্বাচন দাও, প্রথমে বলে 3 মাসে, তারা বলে 6 মাসে। এখন ক্রমাগত এই সরকারকে চাপ দিচ্ছে, এই সরকারের পক্ষে তো টিকে থাকা সম্ভব না স্বভাবতই, কারণ এই কথাগুলো ব্যাখ্যা করবার, বুঝিয়ে বলার তো লোকজনও তো নাই বাংলাদেশ। গাঠনিক ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে এটাকে লিখে দেয়। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের ভিত্তিতে তারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার প্রক্রিয়া তারা শুরু করে। কীভাবে করে? এই যে কথা বলে শুরু করে, সকলের কাছে যায়, জনগণ কী করে, কী চায়, তারা কী ধরনের রাষ্ট্র তারা চায়। তো এটার ভিত্তিতে তখন কী করে তারা এই গাঠনিক ক্ষমতা দ্বারা অন্তর্বর্তীকালীন সরকার একটা খসড়া গঠনতন্ত্র আগেই লেখে, জনগণের সঙ্গে কথা বলে, কোনো কমিশন টমিশন না, কথা বলার ভিত্তিতে যখন করে, তারপরে সে খসড়া গঠনতন্ত্র যে এটা ঠিক হলো না বেঠিক হলো, এটা তারা পেশ করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে। এটা হলো গণপরিষদ নির্বাচন। নতুন সরকার নির্বাচিত হয় গঠনতন্ত্র প্রণয়নের আগে, এটা খেয়াল করেন, আগে গঠনতন্ত্র, তারপরে সরকার নির্বাচন, এবং তার আগে সরকার নির্বাচন, আগে কি নির্বাচন? গণপরিষদ নির্বাচন। তাহলে খেয়াল করছেন, এই সমস্ত কিছুকে কিন্তু আমরা উশৃঙ্খল, সমস্ত কিছুকে আমরা বাদ দিচ্ছি, সমস্ত কিছুকে আমরা ফেলে দিতে চাচ্ছি। কেন? যেহেতু আমরা একটা শ্রেণী মনে করি যে 15 বছর একটা দল শাসন করছে, লুটপাট করছে, আমরা 15 বছর আবার লুটপাট করব। আপনি শুভেচ্ছা জানবেন, এবং আমার জন্য খুবই সম্মানের যে আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি। আমার জন্য বিশেষভাবে সম্মান। আমি কিন্তু আপনাদের লোক, আমি কিন্তু সাংবাদিকতারই লোক, আমি সংবাদপত্রের সঙ্গে যুক্ত দীর্ঘকাল থেকে, লেখালেখি করছি, সরাসরি এটা আমার পেশা নয়, কিন্তু এখনও গণমাধ্যমের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। এবং আপনারা অনেকেই আমি জানি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং অনেকেও আমাকে তর্ক করেন, বিতর্ক করেন, কিন্তু তারাও আমার অবশ্যই শুভানুদ্দেশ বলে আমি জানি। তো আমরা যেটা করবো, আমি প্রথম দিয়ে কিছু আলোচনা করব যে সামগ্রিকভাবে বাংলাদেশে বর্তমান আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের কি কি সম্ভাব্য, আমাদের বিপদগুলোর সামনে কি, এবং একই সঙ্গে আমাদের মধ্যে যদি একটা ঐক্য তৈরি করতে চাই, একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা যদি গড়ে উঠতে চাই, তাহলে কি কি দিকগুলো আমাদের খুব সতর্ক থাকতে হবে। থাকলেই দেখব যে আমাদের অনেকগুলো মতাদর্শী, কি ধর্মীয়, কি রাজনৈতিক বা বুদ্ধিভিত্তিক পার্থক্যগুলো খুব সহজে মীমাংসা করা কিন্তু খুব সহজ হবে। ফলে আমরা কীভাবে অগ্রসর হলে ওই ঐক্যের জায়গায় পৌঁছাতে পারবো, আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। এবং আমি বেশি সময় দিতে চাই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কারণ ওটা কংক্রিট। আপনাদের মনে অনেক প্রশ্ন নিশ্চয় আছে, আমার সম্পর্কে আছে, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো দেশের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে আমরা কী ভাবছি বা আমি কী ভাবছি এটা বলবো। আমি যদি কোনো কিছু না জানি, আমি অত্যন্ত বিনীত চিত্তে সেটা স্বীকার করবো। প্রথমত আমি যেটা আপনাদেরকে বলবো যে গণঅভ্যুত্থানটা হয়েছে একটা, কেমন 5ই আগস্ট সালে গণঅভ্যুত্থান হয়েছে। গণঅভ্যুত্থান মানে জনগণ যখন বিদ্যমান আইনকে সে আর স্বীকার করে না, বিদ্যমান আইনের ভিত্তিতে যে ব্যবস্থাটা আছে এটাকে সে আর মানে না, এই বিদ্যমান আইনকে সে উৎখাত করে, সে উৎখাতের সঙ্গে সঙ্গে এই বিদ্যমান আইনে যারা ক্ষমতাসীন, যারা ক্ষমতা নিয়ে বসে আছে তাদেরকে উৎখাত করে। ফলে এই গণঅভ্যুত্থান মানে যেটা আইনি পথে আসে নাই, গণঅভ্যুত্থান মানে যেটা আইনি পথে আসে নাই। গণঅভ্যুত্থান মানে হচ্ছে যেটা শুধু আইনি পথে আসে নাই তা না, একই সঙ্গে এটার নতুন ধরনের ব্যবস্থা যেন কায়েম করা যায় তার শর্ত তৈরি করে দেয়।
তাহলে প্রথমত আইনি পথে আসেন, এটা তারা সকলে বুঝি। এটা কোনো সংবিধান মানে নেই, এটা কোনো আইন মানে নেই। কিন্তু আইন যখন সে মানি নেয়, তখন ওই যে অবস্থাটা, পরবর্তী যে অবস্থাটা, এই পরবর্তী যে অবস্থাতে আমরা কী করে আবার জনগণের আইন কায়েম করব, এই ব্যাপারে আমাদের মারাত্মক অজ্ঞতা রয়েছে, মারাত্মক বুদ্ধিবৃত্তিক সংকট রয়েছে। এটা আমাদের সকলের মধ্যে, এমনকি আমাদের গণমাধ্যমের মধ্যে রয়েছে। কেন কথাটা বলছি খেয়াল করুন, যখনই কোনো আইনকে আমরা উৎখাত করি, কেমন উৎখাত করার পরে আপনারা যারা একটু রাজনৈতিক সাহিত্যে পড়েছেন, একটু আইন পড়েছেন, আপনার সঙ্গে সঙ্গে জানবেন যে এর মধ্য দিয়েই কিন্তু জনগণ প্রত্যক্ষ হয়ে ওঠে। আমরা তার মধ্যে জনগণ জনগণ বলি, কিন্তু জনগণ কিন্তু দৃশ্যমান হয়ে ওঠে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই দৃশ্যমান জনগণের যে অভিপ্রায়, ও তো শহীদ হয়েছে, সে জীবন দিয়েছে, তার একটা অভিপ্রায় আছে, নতুন ব্যবস্থা তৈরি করবার, গঠন করবার একটা অভিপ্রায় সে ব্যক্ত করেছে। কিভাবে? জীবন দিয়ে সে ব্যক্ত করেছে। তারা এই অভিপ্রায়টা বুঝতে পারাটা কিন্তু আমাদের প্রথম এবং প্রধান কাজ ছিল। কী অভিপ্রায় ছিল? যার জন্য সাইদ মরল, যার জন্য আপনার মুগ্ধ শহীদ হলো, এই যে এতগুলো পঙ্গু মানুষগুলো এখনও মধ্যে কাতরাচ্ছে বসে, তাহলে তাদের অভিপ্রায়টা কী ছিল? ওরা তো কোনো লিখিত সংবিধানের কথা বলে নাই, ওরা তো কোনো আইন মেনে কোনো কথা বলে নাই। তাহলে জনগণের একটা অভিপ্রায় আছে, এই অভিপ্রায়টা সমষ্টি, এইটা প্রথমত আমাদেরকে শনাক্ত করতে হবে। এটা শনাক্ত করতে আমরা সকলে কিন্তু ব্যর্থ হয়েছি, সকলে ব্যর্থ হয়েছি। কেমন কেন ব্যর্থ হয়েছি? কারণ আমাদের এটা যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং আইনি প্রশ্ন, এইটাই তো তুলি নেই আমরা, যে কী জন্য এতগুলো মানুষ জীবন দিল, কী জন্য জীবন দিল, কী তার ইচ্ছা ছিল। এখন যদি আমরা এই প্রশ্নটা করতাম, তাহলে পরবর্তী প্রশ্নের উত্তরটা পেতাম যে তারা যে জন্য জীবন দিয়েছে সেটা হলো গণ সার্বভৌমত্ব কায়েম করবার জন্য, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবার জন্য। খুব সোজা কথা, কঠিন কিছু না, কিন্তু জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দাও। ফলে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে, পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে নতুন করে বাংলাদেশ গঠন করো, এই ছিল অভিপ্রায়। খুব সোজা কথা। জনগণের অভিপ্রায়টা তো আমরা কী করে নেব? যে জনগণ তো একটা অভিপ্রায় ব্যক্ত করেছে, এটা তো আমাদেরকে কি সাইদ কি মুগ্ধ তো লিখিত বলা যায়নি। তারা জনগণের অভিপ্রায়টা কী হবে সেটা করতে হলে, যদি সেটা আমরা করতে চাইতাম, তাহলে আজকে যারা এই আমাদের যে সরকার যারা আছেন, ডক্টর ইউনূস সহ, তাদের উচিত ছিল এই মিটিংটা তার করা, এখানে বসে আপনাদেরকে জিজ্ঞাসা করা, আচ্ছা এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, আপনারা বলেন তো দেখি যে জনগণের সঙ্গে আপনারা কাজ করেন, জনগণ কী চায়, তারা কী ধরনের রাষ্ট্র চায়, তারা কী ধরনের আইন চায়, তারা কী ধরনের অধিকার চায়, এটা তো প্রশ্ন করার উচিত ছিল কিনা বলেন? আপনি তো দেশের নাগরিক, আপনারা তো নিশ্চয়ই জনগণকে চেনেন। তারা কিন্তু এখানে এসছেন কি? তারা কি কোনো জনগণের কাছে গিয়ে বলেছে কৃষককে, আচ্ছা ভাই এত বড় গণ অভ্যুত্থান হয়েছে, আচ্ছা বলো তো দেখি কী ধরনের কৃষক নীতি আমাদের দরকার? ঠিক আছে, বগুড়াতে এত বড় একটা একাডেমি আছে, ওখানে গিয়ে তো বলতে পারতো আপনারা গবেষণা করেন, আচ্ছা বলুন গ্রামে গ্রামে তো আপনারা যাচ্ছেন, তাহলে জনগণ এই পানি নিয়ে, নদীর সম্পর্কে, তাদের প্রাণ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, এই গাছপালা সম্পর্কে তাদের কী আকাঙ্ক্ষা, কী ইচ্ছা আমরা জিজ্ঞাসা করি। অথবা যদি আমরা ইভেন আদালতে গিয়েও তো বলতে পারতাম যে আপনারা বিচার করছেন, এই বিচার পাচ্ছে না লোকে, তাহলে একটা সুষ্ঠু বিচার ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের কি করা দরকার। এই তো অভিপ্রায় মানে হলো গণ অভিপ্রায়। গণ অভিপ্রায়কে বুঝতে হলে প্রথম কাজ হলো জনগণের কাছে যাওয়া, প্রথম কাজ জনগণের কাছে যাওয়া। কারণ আমরা আশা করেছিলাম গণ অভ্যুত্থানের পরপরই আমরা যে সরকারকে আমরা কায়েম করেছি, এই সরকার জনগণের কাছে যাবে, কিন্তু তারা এটা করলেন না। তারা করলেন কি, উপর থেকে অনেকগুলো কমিশন বসিয়ে দিল। কমিশনগুলো বসে বসে ঢাকা শহরে বসে তারা আলোচনা করতেছে। আপনারা কেউ গিয়েছেন সেই কমিশনে? কেউ ডেকেছেন আপনাদের? ডাকেনি। এটা কি হলো? এই জন্য গণঅভ্যুত্থান করেছি আমরা। তারা যদি জনগণকে আমরা অস্বীকার করি প্রথম থেকে, জনগণকে, তাহলে কী করে আমরা সত্যিকার অর্থে নতুন যে রাষ্ট্র বানাতে চাই, নতুন বাংলাদেশ বানাতে চাই, এটা আমরা কী করে গঠন করব? তাহলে খেয়াল করুন আমি কি কি ধরনের শব্দ ব্যবহার করছি সতর্কভাবে। প্রথম হলো গণ অভিপ্রায়, গুরুত্বপূর্ণ শব্দ। এখন বলি এই শব্দকে আমার আবিষ্কার করা না, এটা আমার আবিষ্কার করা না। আপনি যে কোনো রাজনৈতিক সাহিত্য পড়ুন কি আইনের বই পড়ুন, এটা আসবে, এটা পাবেন। এমনকি এটা ৭২ সংবিধানেও আছে, যদি এটা অস্বীকার করেছে তারা। কীভাবে লেখা আছে? জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি। আছে কিনা বলুন? আপনাদের সংবিধান পড়েছে সকলে? আছে তো।
যে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি, এটার নাম কি? আপনি কেউ জানেন এটার নাম কি? এর নামই গণতন্ত্র। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তির নাম গণতন্ত্র। কিন্তু ডক্টর কামাল হোসেন করলো কি, এটা বললেন না, তারপরে কেটে দিলেন। কেটে দিন কি বললেন? জনগণের পরম অভিব্যক্তিটা কি? উনি যেটা মুছে বিদায় করছে সংবিধান, ওটা নাকি পরম অভিব্যক্তি। লিখছে তো উনি, জনগণের কাছে উনি আসে নাই, উনি তো জনগণের কাছে যান নাই। তাহলে উনি লেখা দিয়েছেন ওখানে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি, এবং সেটা কাকে বিবেচনা করে অভিব্যক্তি? উনি যেটা মুসাবিদা করছেন এই সংবিধান ৭২-এর, এটাই নাকি জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। উনি তো কোনো জনগণের কাছে জানিনি। তাহলে এইভাবে ৭২-এর সংবিধানটা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। ৭২-এর খেয়াল করেন, ৭১ আমরা লড়াই করেছি কি জন্য? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আচ্ছা, আমাকে একটু আপনারা নিজেকে প্রশ্ন করেন, সাম্য কি ইসলামের আদর্শ না? সাম্য কি সেকুলারদের আদর্শ না? তাহলে আজকে যে ইসলাম এবং সেকুলারিজমতে দ্বন্দ্ব লাগায় বসে আছি আমরা, এটা তো সাম্য কথাটা বলে তো হয়ে যেত। এরপরে কি আছে? এর আছে মানবিক মর্যাদা, যে শুধু ব্যক্তির স্বাধীনতা না, সেটা পরে শুধু ব্যক্তির মর্যাদা যথেষ্ট না, ব্যক্তির অধিকার যথেষ্ট না, ব্যক্তির মর্যাদা লাগবে। মানে এটা কীরকম? আপনার বাবাকে যদি আমি একটা গালি দিই, আপনি এটা ঘুষে দেবেন না? আমাকে দেবেন তো, মারপিট তো করবেন, মানবেন কি আপনি? ঠিক তেমনি যদি আপনার নবীকে কেউ গালি দেয়, আপনি কি সহ্য করবেন? তাহলে দেখা যাচ্ছে এই ব্যক্তির মর্যাদা কথাটা কিন্তু তার মধ্যে ছিল। এইটাই নিয়ে আমরা যুদ্ধ করেছি। আর ২ নম্বর খুব সহজ কথা, ইনসাফ কায়েম করা, সামাজিক ন্যায় বিচার সকল ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে ইনসাফ, আর্থসামাজিক ক্ষেত্রে ইনসাফ, প্রাণ প্রকৃতি পরিবেশের ক্ষেত্রে ইনসাফ, পানি পাওয়ার অধিকার থেকে ইনসাফ। খেয়াল করে যে পানি পাওয়ার কথা বলছি, ভাগ্য বলা আপনারা এখানে বোতলে পানি দেন না আমাদের, কিন্তু আজকে তো পানি পাওয়ার, সুপেয় পানি পাওয়ার অধিকার নাগরিকদের আছে, এটা কি নাই? এটা তো ইনসাফ। এখন আপনি কী করতেছেন? পানি দিচ্ছেন না, নিয়ে আপনি বোতলে পানি কিনতে হবে। আমাকে একটু বুঝিয়ে বলেন, 20 টাকা 30 টাকা দিয়ে এই রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ কী করে পানি খাবে? এটা কী রাষ্ট্র বানাইছে আমি, যেটা আমি পানি দিতে পারি না তাকে? এবং পানি ব্যবসা করতেছে যারা, কিন্তু বড় বড় ব্যবসায়ী, এরা সব রাজনীতি করে, বড় বড় দলগুলো করে, টাকা কিন্তু ওখান থেকে কামায়। প্লাস্টিকটা আমার নদীতে যায়, প্লাস্টিকটা আমার পরিবেশ ক্ষতি করে। আমি এখানে আমি নিশ্চিত আমাদের প্রেস ক্লাবে কি সুপেয় পানি পাওয়ার কোনো ব্যবস্থা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মেশিন কেন? সামনে থাকতে হবে পাবলিকলি, যে কেউ পানি নিতে পারবে, যে কেউ পানি। তাহলে কেন সদস্যের জন্য? জনগণের জন্য। পানি তো নিশ্চিত প্রেস ক্লাব হবে তার আমানতদার, আপনারা হবেন তার রক্ষাকর্তা, যেন ঠিক মতো চলে ওটা। কিন্তু মানুষ কি বিনা পয়সায় বোতলের তৈরি তার ঠিল্লা বলে কলসি থেকে পানি ছিপ পাওয়ার অধিকার নাই? নাই। নদীর উপর তার অধিকার নেই। আল্লাহ কি ট্যাক্স নেয় নাকি আপনার কাছ থেকে? আল্লাহ কি 20 টাকা করে পানি বেচে? তাহলে কেন আপনি এটা করতে? এটা তো বেসিক জিনিস। এতে কোনো ইনসাফটা তো কঠিন না, ইনসাফটা কায়েম করা খুবই সহজ। যদি আমরা আজকে প্রেস কাজকে শক্তিশালী করতাম, আজকে যদি আপনাদেরকে শক্তিশালী করতাম, যে জনগণের কথা বলবে যে সাংবাদিক, তাকে যদি পুরস্কৃত করতাম, তার পক্ষে যদি থাকতাম, সে সরকার যত সমালোচনা করো, তার সমালোচনা যদি সঠিক হতো, তাহলে তো তাকে তোমার সম্মানিত করতাম। তো আমাদের তো এইরকম তো কোনো ব্যবস্থা নেই, এরকম কোনো ব্যবস্থা নেই আমাদের। আজকে জাতীয় পদক দেওয়া হয়, কয়টা সাংবাদিক জাতীয় পদক পেয়েছে? পানি। দেখুন, এগুলো কিন্তু ইনসাফের প্রশ্ন, আমি কিন্তু অন্য কিছু বলছি না। কেন আজকে প্রেস ক্লাব উদাহরণ দিচ্ছি? যেহেতু আপনার সকালে প্রেস ক্লাবের পক্ষে থাকেন, কৃষকের কাছে থাকলে তার উদাহরণটা দিতাম। তারা দেখুন, গণ সার্বভৌমত্ব, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক এবং আইনি ধারণা। এরপরে কি করতে হয়? এরপরে বলে গণ অভ্যুত্থান হওয়ার পরে জনগণ একটা গাঠনিক শক্তি হিসাবে হাজির হয়, গঠন করবার ক্ষমতা আকারে সে হাজির হয়। এই গঠন করবার ক্ষমতা যাদের থাকে, এদেরকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গঠন করবার ক্ষমতা তার হাতে আছে। আইন এবং রাজনীতি এক জায়গায় এসে তখন একত্রিত হয়, যা তারা যখন ফরমান দেয়, নতুন গঠনতন্ত্র লিখিত হওয়ার আগে পর্যন্ত তারা যখন ফরমান দেয়, এই ফরমানই তখন আইন হয়ে যায়, সকলের জন্য বাধ্যতামূলক হয়। কেন? কারণ তারা রক্ত দ্বারা নির্বাচিত। এই অন্তর্বর্তীকালীন সরকার, গণ অভ্যুত্থানের সরকার মাত্রই জনগণের রক্ত দ্বারা নির্বাচিত। আমি নির্বাচিত কথাটা উদ্ধৃতি দিতে চাই, কারণ নির্বাচন নিয়ে বহু ভুয়া কথাবার্তা আছে। এই সরকার অনির্বাচিত সরকার নয়, এই সরকার নির্বাচিত সরকার। কিভাবে? জনগণ জীবন দিয়ে নির্বাচন করেছে। কারণ তাদেরকে এর আগের আইন
তাদের যে অধিকার, তাদের যে ইনসাফ পাবার অধিকার, এই অধিকারকে বঞ্চিত করেছে, হরণ করেছে বলে এই ধরনের একটা সরকার এসেছে, জনগণ তাকে কায়েম করেছে। এখন এই সরকারকে উৎখাত করার জন্য আপনি নির্বাচন দাও, নির্বাচন দাও, প্রথমে বলে 3 মাসের, তারা বলে 6 মাসের। এখন ক্রমাগত এই সরকারকে চাপ দিচ্ছে, এই সরকারের পক্ষে তো টিকে থাকা সম্ভব না স্বভাবতই। কারণ এই কথাগুলো ব্যাখ্যা করবার, বুঝিয়ে বলার তো লোকজনও তো নাই বাংলাদেশ। তারা দেখুন গাঠনিক ক্ষমতা, একটু শব্দগুলো আপনার সাংবাদিক ভাই, আমার ভাই, আপনার প্রত্যেক আমার মিত্র, একটু ধারণাগুলো, পরিভাষাগুলো মনে রাখবেন। এরপর হলো গাঠনিক ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে এটাকে লিগালি। এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের ভিত্তিতে তারা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার প্রক্রিয়া তারা শুরু করে। কীভাবে করে? এই যে কথা বলে শুরু করে, সকলের কাছে যায়, জনগণ কী করে, কী চায়, তারা কী ধরনের রাষ্ট্র তারা চায়। তো এটার ভিত্তিতে তখন কী করে তারা এই গাঠনিক ক্ষমতা দ্বারা অন্তর্বর্তীকালীন সরকার একটা খসড়া গঠনতন্ত্র আগেই লাগে, জনগণের সঙ্গে কথা বলে, কোনো কমিশন টমিশন না, কথা বলার ভিত্তিতে যখন করে, তারপরে সে খসড়া গঠনতন্ত্র যে এটা ঠিক হলো না বেঠিক হলো, এটা তারা পেশ করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে। এটা হলো গণপরিষদ নির্বাচন, যে সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনের মধ্যে এই নির্বাচিত আমরা কাকে পাঠাবো তখন সেই নির্বাচনে? যারা আইন বুঝে, যারা রাজনীতি বুঝে, দল না, জনগণের পক্ষের প্রতিনিধি। যে নতুন গঠনতন্ত্র প্রণীত হবে, সেই নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার জন্য যারা যোগ্য ব্যক্তি, আইন সম্পর্কে জানে, জনগণের কাছের মানুষ, ওদেরকে পাঠাবো। তারা বসে ঠিক করবে এই যে খসড়া করা হয়েছে, এই যে গাঠনিক ক্ষমতার বলে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠনতন্ত্র প্রণয়ন করেছে, খসড়া দিছে আমাদেরকে, এটা সঠিক খসড়া কিনা। এই তখন তর্ক বিতর্ক হয় গণপরিষদ। আপনারা দেখেছেন এর আগেও বিভিন্ন দেশে হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে, মার্কিন দেশি বিপ্লব হয়েছে, ইরানি বিপ্লব হয়েছে, সব নেপালে হয়েছে, ঠিক আছে। এই তর্ক বিতর্ক চলে এবং এই তর্ক বিতর্কের ভিত্তিতে তখন গণপরিষদ একটা মোটামুটি আরও পূর্ণাঙ্গ খসড়া গঠনতন্ত্র, এটাও খসড়া, একটা পূর্ণাঙ্গ খসড়া গঠনতন্ত্র সে পাশ করার পরে এরপরে হয় রেফারেন্ডাম। জনগণের কাছে যাই যে তুমি যে ইচ্ছার কথা বললে আমাকে, তোমাদের কাছে যে আসলাম, এত যে কথা নিলাম আমরা, এটা এই নতুন গঠনতন্ত্রে এটা প্রতিফলিত হয়েছে কিনা। জনগণ রেফারেন্ডামে যখন এটাকে গ্রহণ করে তখন এটা রাষ্ট্রের নতুন গঠনতন্ত্রে, নতুন ব্যবস্থা, নতুন রাষ্ট্র হিসেবে হাজির হয়। এই তখন এই নতুন ব্যবস্থার অধীনে, এই নতুন গঠনতন্ত্রের অধীনে এই নতুন সরকার নির্বাচন করা হয়। নতুন সরকার নির্বাচিত হয় গঠনতন্ত্র প্রণয়নের আগে। এটা খেয়াল করেন, আগে গঠনতন্ত্র, তারপরে সরকার নির্বাচন। এবং তার আগে সরকার নির্বাচন, আগে কি নির্বাচন? গণপরিষদ নির্বাচন। তাহলে খেয়াল করছেন, এই সমস্ত কিছুকে কিন্তু আমরা উচ্ছৃঙ্খল, সমস্ত কিছুকে আমরা বাদ দিচ্ছি, সমস্ত কিছুকে আমরা ফেলে দিতে চাচ্ছি। কেন? যেহেতু আমরা একটা শ্রেণী মনে করি যে 15 বছর একটা দল শাসন করছে, লুটপাট করছে, আমরা 15 বছর আবার লুটপাট করব। আর তো কোনো যুক্তি নেই। এতগুলো মানুষ মারা গেল, আমাদের কোনো দায় নেই যে আমাদের এখানে নতুন কথা বলতে হবে, আলোচনা করতে। ঠিক আছে, আসি, আমরা আলোচনা করে, আমার বক্তব্য থাকতে পারে, আমি একটা বিশ্বের রাজনৈতিক দলের মতাদর্শী হতে পারি, ফরার মজার ভুল হতে পারে, আসেন তর্ক করি। আমি তো তর্ক করতে আসছি, দাঁড়িয়ে আছি, তো আমরা তো চলে যাচ্ছি না। তাহলে নতুন গাঠনিক ক্ষমতার বলে একটা গঠনতন্ত্রের খসড়া, সেই গঠনতন্ত্রের খসড়াটা আরও আলাপ আলোচনা, আইনি রূপ দেবার জন্যে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচনের পরে আমরা কি করব? এই খসড়া গঠনতন্ত্র রেফারেন্ডামের মাধ্যমে এটা গ্রহণ করা, এবং গ্রহণ করার পরে সরকার নির্বাচন। এখন এইটা করতে যতদিন লাগে ততদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকে। এটা কি 6 মাসে করা যেত? হ্যাঁ, করা যেত। কী সমস্যা ছিল? অবশ্যই করা যেত। ওটা যদি 3 মাসে হয়তো করা যেত না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি আমরা সত্যিকার অর্থে চাইতাম, সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার যদি চাইতো, আমরা যে সহায়তা করতাম, এটা করার জন্য কিন্তু প্রস্তুত ছিল। আমরা শুরুর দিকে, যারা আমার কথা শুনেছেন, শুরুর দিকে আমি বারবার বলেছি যে আজকে বিএনপি বলি কি জামাত বলি, এবং আশা করি আজকে শফিক ভাই যদি আমার কথা শুনেন, শফিকুর রহমান ভাই যদি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, উনি যদি আমার কথা শুনেন, তিনি জানবেন যে 8ই অগাস্টের পরে তার সঙ্গে যখন কথা হয়েছিল, আমি তৎক্ষণাৎ তাকে বলি যে শফিক ভাই, আপনারা ক্ষমতার বাইরে কেন থাকবেন? আজকে যদি তারেক যদি
আমার কথা যদি সে মনে রাখে, আমি বলেছি আপনারা ক্ষমতার বাইরে কেন থাকবেন? অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার অংশ, আপনাদের বাইরে তো না। আসেন আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন করি দেশের মানুষের জন্য, সকলে যেটা গ্রহণ করে। আপনারা থাকেন, যদি ভুল করে অন্তর্বর্তীকালীন সরকার, ওদেরকে আপনি হস্তক্ষেপ করেন। আপনারা গার্ডিয়ান কাউন্সিল আকারে থাকেন। আমার সেই ভিডিওগুলো এখনও আছে, এখন আপনারা খুঁজে খুঁজে এগুলো পাবেন। আমি বলেছি একটা কি রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করেন। আপনার রিকনসিলিয়েশন কেন? আপনি তো আজকে আওয়ামী লীগ দল আকারে ফ্যাসিস্ট হতে পারে, আপনি তাকে হয়তো আইনত নিষিদ্ধ করতে পারেন, কিন্তু আওয়ামী লীগের করলে লোক খারাপ হয়ে গেল। তারও তো একটা দেশের জনগণ, তাকে বাদ দিয়ে তো দেশটা রাষ্ট্র গঠন করতে পারবেন না। যদি তা চান তাহলে একটা রিকনসিলিয়েশন লাগবে না? তার সঙ্গে একটা কথাবার্তা বলার জায়গা তো আপনার লাগবে। কোথায় ভুল হয়েছে লাগবে তো, কিন্তু আমরা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন, আমার ভিডিওতে দেখবেন বারবার বলেছি যে আবারও আমাদের কি, আমাদের পরস্পরের ভুল বোঝাবুঝি নিরসন, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি রাষ্ট্রের দায় স্বীকার করা, আমরা কেন ভুল করেছি আত্মোপলব্ধি করা, এবং সঙ্গে সঙ্গে একটা পুনর্গঠনের, সমাজকে নতুন করে গঠন করা, সমাজে যেন কেউ বাইরে না থাকে, বাইরের কোনো শত্রু যেন আমাদেরকে এসে আমাদেরকে ব্যবহার করতে না পারে, সেইটা ক্ষেত্রে আপনারা আসেন একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল করি। কিন্তু তারা কি আমার কথা শুনেছে? কেউ তারা কেউ আমাদের কথা শুনবে না। শোনার পরিবর্তিতে তারা আমরা কি করেছি, আমরা বারবার এমন সব চাপ দিয়েছে যে চাপের ফলে আমরা কোনো কিছু ইতিবাচক আমরা অর্জন করতে পারেনি। এখন আজকে কমাস গেল 8 থেকে 9, হ্যাঁ যে প্রশ্ন চলেছে, আজকে আমরা 8-9 মাসে চলে গেলাম। এরপর আপনার হাতে কটার সময় থাকবে? আপনি কি এগুলো করতে পারবেন না? আমরা কি আবার 50 বছর ধরে এই লড়াই করবো, জীবন দেবো, রক্ত দেবো? এটা তো হতে পারে না। তো আমি মনে করি যে আমি আমার যে অবস্থানটা, এটা আমি আপনাদের কাছে আমি হাজির করলাম, পেশ করলাম। নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আছে, এবং আমি যদি ভুল করি আপনারা বলবেন অবশ্যই। আমি যদি পাবলিক ফিগার হয়ে থাকি তাহলে আমাকে সমালোচনার অধিকার, পূর্ণ অধিকার আপনাদের রয়েছে। কিন্তু এটাই আমি মনে করি, আমার বুদ্ধিতে, আমার জ্ঞানে আমি মনে করি এটাই ছিল আমাদের সঠিক পথ। এখন এই পথে যদি আমরা আগাতে পারতাম, আমরা নিশ্চয়ই সহজে অনেক কিছু অর্জন করতে পারতাম। তার মানে এই যে পথটা হারিয়ে ফেলছি তা নয়। যদি আমরা আবারও বুঝতে পারি এটা আমাদের দরকার, তাহলে নিঃসন্দেহে আবার আমাদের 50 বছর লাগবে না। আমরা দ্রুতই আবার নতুনভাবে বাংলাদেশকে গঠন করবার যে নীতি দরকার, যে আদর্শ দরকার, যে কৌশল দরকার, এটা আমরা আবিষ্কার করতে পারব। সকলকে ধন্যবাদ। এবার আপনারা প্রশ্ন করবেন, আমি চেষ্টা করবো আমার ক্ষুদ্র নিশ্চয় নিশ্চয় বললেন যে রক্ত দ্বারা নির্বাচন, নিশ্চয় ঠিক আছে। রক্ত কি নির্দিষ্ট গোষ্ঠীর লোকজন দিয়েছে, রাজনৈতিক দলের নেতারা দিয়েছে? এটা হলো সংখ্যায় দেখা যাচ্ছে যে বিভিন্ন দলের আছে। আমরা একটা উত্তর দিয়ে সহজ, আমরা সকলে যখন আন্দোলনে যুক্ত ছিলাম, আমরা দল হিসেবে যুক্ত ছিলাম না, আমরা জনগণ হিসেবে যুক্ত ছিলাম। ফলে রক্ত দিয়েছে জনগণ, দল না। ফলে আমরা কিন্তু কথা বলছি গণসার্বভৌমত্ব, জনগণের সার্বভৌমত্ব, দলের সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করছি। দল কিন্তু জনগণের অধীন, দল কি জনগণের ঊর্ধ্বে না নিচে? আচ্ছা ফাইন, তাহলে আমাদের প্রথম স্বীকার করতে হবে যে জনগণ, এটা আমাকে বিএনপি জিজ্ঞাসা করেছে, এটা আমাকে জামাত হিসেবে স্বীকার, আমি তো অবশ্যই ছিলেন, আমি তো আন্দোলনে ছিলাম। শিবিরের ছিল না ভাই, আপনি কি অস্বীকার করবেন? আপনাকে বিএনপির ছেলেমেয়েরা ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তারা কি বিএনপি আকারে ছিল? যদি তারা বিএনপি আকারে গণঅভ্যুত্থান করতে ক্ষমতা কারা থাকতো? বিএনপি থাকতো। যদি তারা জামাত আকারে গণঅভ্যুত্থান করতে পারতো ক্ষমতা কারা থাকতো? জামাতই থাকতো। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমরা জনগণের নেতৃত্বে, জনগণ নির্দলীয়ভাবে তারা এই আন্দোলন করেছে। এই জনগণ কারা? যে জনগণ ফ্যাসিস্ট শক্তি বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, জনগণের পক্ষে, জনগণের শক্তিকে তারা কায়েম করতে চায়। এইটা হচ্ছে সত্য। ফলে সেই জন্য রক্ত দিয়ে নির্বাচন কথাটা রক্ত দিয়েই আমি বলছি, রক্ত দিয়ে আপনাদেরকে বলছি, এটা খেয়াল করতে হবে। এর সঙ্গে সম্পূরক একটা প্রশ্ন করি, সেটা হলো যে আপনার বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর কথা আমরা পরবর্তী একীভূত দেখলাম। রাজনৈতিক দলগুলোর বাহিরে জনগণ যখন রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে বা বিজয় অর্জন করেছে, যার জন্য রক্ত দিয়ে নির্বাচিত বলেছেন, এইখানে মজার যে জিনিসটা, আপনি ইন্টারিম গভর্নমেন্টকে কটাক্ষ করেছেন শুরুতে, নিশ্চয়ই এই থেকে আমি বলি, যারা আজকে উপদেষ্টা মণ্ডলীর বেষ্টিত হয়ে আছেন, তারা কি জনগণের ক্ষমতায় অন্তর্ভুক্ত না সিলেকশন হয়েছে? ঠিক আছে, একটা হলো বলছি আমি একটা করে আগে, অবশ্যই তারা জনগণের ক্ষমতা অভিষেক।
আপনি বলতে পারেন সেই নির্বাচনের ক্ষেত্রে যদি ডক্টর ইউনূস নিয়ে এসে থাকেন, এটা তার পছন্দ অপছন্দের তরফে, সেটা করুন, অসুবিধা নেই। কিন্তু আমরা জনগণ কাকে দিয়েছে, কাকে অন্তর্বর্তী সরকারের প্রধান একজনই হয়। আমার বক্তব্য ছিল ছাত্ররা বলবে 3 জন জেনারেলকে সামনে রেখে রাজু ভাস্কর্যের সামনে অথবা শহীদ মিনারে যে আজ থেকে আমরা জনগণ ক্ষমতা গ্রহণ করলাম, এটা হলো সত্যিকারের গণ অভ্যুত্থান পূর্ণাঙ্গ রূপ হতে তখন। কিন্তু আমরা তাকে পূর্ণাঙ্গ রূপ দেইনি। আমরা তাকে কোথায় ঢুকে দিলাম? আমরা ফ্যাসিস্ট সংবিধানের অধীনে ঢুকে দিলাম। শপথ নিলাম কোথায়? শপথ দিলাম ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। এগুলো তো আমি সমালোচনা করছি ভাই, এটা নতুন তার কিছু না। আমি তো মনে করি না এটা সঠিক কাজ হয়েছে। কিন্তু আপনি চোরে আপনার বাসন নিয়ে গিয়েছে বলে আপনি কি এখন মাটিতে ভাত খাবেন? খাবেন না। তাহলে এই যা পেয়েছি আমি, অন্তর্বর্তীকালীন সরকার তার দোষ ত্রুটি সহ যা পেয়েছি, এখন এটাকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাই এখন আমাদের কাজ। সেই গঠন করতে গিয়ে আমরা যদি কোনো উপদেষ্টার ব্যাপারে আমাদের সমস্যা থাকে, আমাদের আপত্তি থাকে, আমাদের বিরোধিতা থাকে, আমরা বলবো, অসুবিধা কি? আমরা তো জনগণ, আমরা তো বলবো, কে বলবে? জনগণের সংবিধান যেটা, সেটা কিন্তু যাটাকে আমরা গণতন্ত্র বলি, মানে আমরা এখন যে গণতন্ত্রের কথা বলছি কিংবা ভবিষ্যৎ গণতন্ত্র বা পূর্বের গণতন্ত্র যে ফ্যাসিস্ট সরকার বলে গেছে, এটা কি আপনি মনে করেন যে নির্বাচনের মাধ্যমে না হয় অন্যভাবে কায়েম করা সম্ভব? আমাদের নির্বাচন কথা একবার বলি না, গণপরিষদ নির্বাচন বললাম না। গণপরিষদের কথা বলছি, আর কি গণপরিষদ একটা পার্ট, না, একটা পার্ট না তো। আপনি গণ অভ্যুত্থান হওয়ার পরে তো পুরনো ব্যবস্থা, আইন তো চলে গেছে। আপনাদের নতুন আইন, নতুন ব্যবস্থা কায়েম করতে হবে। নতুন আইন, নতুন ব্যবস্থা কায়েম করার একমাত্র পথ হচ্ছে গণপরিষদ নির্বাচন। আচ্ছা, গণপরিষদ আমি না, এটা আমরা শেষ করি একটা করে, কারণ আমরা কিন্তু নির্বাচন বিরোধী না, কেউ কিন্তু বিভ্রান্ত হবেন না। আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচন ছাড়া তো আপনার গণপরিষদ নির্বাচন ছাড়া তো কী করে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় আপনি সামনে আনবেন? নির্বাচনের কথা বাদ দিন, আজকে যে আলোচনা করছি আমরা এখানে বসে, এটাকে নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার আলোকে বলা হয় গঠনতান্ত্রিক কাউন্সিল। আপনারা এখানে কিন্তু শুধুমাত্র সাংবাদিক আকারে বসেন নাই, এখানে আপনারা বসেছেন জনগণের প্রতিনিধি হিসেবে। এটাও কিন্তু আগামী রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়া, এটা বুঝতে হবে আপনাদেরকে। এটাও রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। আপনারা কথা বলছেন, প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি। এর মধ্য দিয়ে আমরা সচেতন হচ্ছি, এর মধ্য দিয়ে আমরা এক থাকছি না, আমরা সামষ্টিক হয়ে উঠছি। আমাদের মধ্যে শত্রু মিত্র ভাগ হয়ে যাচ্ছে। কী করে? কে জনগণের পক্ষে, কে জনগণের বিপক্ষে, এই আলোচনার মধ্য দিয়ে ভাগ হয়ে যাবে। ফলে কথাটা কিন্তু জনগণ, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সামষ্টিক ইচ্ছা, সামষ্টিক অভিপ্রায়টা আমরা তৈরি করব। ফলে সাংবাদিকরাও জনগণের বাইরে না, জনগণের ভেতরে। আচ্ছা, গণপরিষদের ধারণাটা একটু বলুন, গণপরিষদ কিভাবে নির্বাচন? গণপরিষদ যে কোনো নির্বাচনের মতোই পার্লামেন্টে 300 আসনের নিয়ে সদস্য নিয়ে, সেটা নির্ভর করবে যখন এই অন্তর্বর্তীকালীন বলবে আপনাদেরকে আমরা এভাবে নির্বাচন করতে, তাতে আলোচনা করবে। আমরা পলিটিক্যাল ধারণা তো দিতে হবে না, ধারণা দিবি তো, আমি তো সব ধারণা, কয় সদস্য বিশিষ্ট হবে, কিভাবে সেটা আপনি বলবেন, আপনারা বলবেন, সকলে বলবে, সেটা আলোচনার বিষয়। আমরা একা বিষয় তা না। আমি আপনাকে কনসেপচুয়াল ধারণাগত জায়গায় পরিষ্কার করছি। আপনি ধারণা পরিষ্কার থাকলে যখন কেউ যদি বিএনপি হয় তার কিছু চিন্তা থাকতে পারে, কেউ জামাত থেকে কিছু চিন্তা থাকতে পারে, নতুন দল এনসিপি হয়েছে তার চিন্তা থাকতে পারে, ওটা তো আলোচনার বিষয়। আমি তো আমি তো বলবো, অবশ্যই বললে আমাকে আরও অনেক সময় দিতে হবে, দেড়টা পর্যন্ত আমি বলতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমি তো বলে যাবো, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। প্রথমত আগে বুঝুন যে গণপরিষদের নির্বাচন আর সরকার নির্বাচন এক নয়। আমাদের এখন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। যদি আপনারা মনে করেন যে নতুন রাষ্ট্র গঠন করার দরকার, আর যদি মনে করেন না আপনারা কেন ইংরেজি গোলাম থাকতে চান, আমার কোনো আপত্তি নেই, কারণ আপনারা এখনো পর্যন্ত ইংরেজির গোলাম। কেন? শেষ করে এই প্রশ্ন শেষ করে ভাই, কারণ তাহলে আমরা কেন, আমি এই কথায় কেন বললাম, এটা কিন্তু খারাপ অর্থে বলি নাই। আমরা সাংবিধানিক ধারাবাহিকতার নামে এখনো পর্যন্ত ইংরেজের আইন কায়েম রেখেছি। আমরা এতই অধপতিত জাতি যে আমরা বিশ্বাসই করতে পারি না যে আমরা নতুন আইন লিখতে পারি জনগণের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সকলের জন্য যেটা ভালো এরকম একটা আইন বা বিধান আমরা কায়েম করতে পারি। তো এটা তো হতে পারে না। রাষ্ট্র গঠন মাত্রই সেখানে জনগণ অংশগ্রহণ করে, এবং জনগণ যখন অংশগ্রহণ করে তার মধ্যে বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের লোক থাকবে। বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, যে কেউ থাকতে পারে, এনসিপি থাকতে পারে, যে কেউ, বামপন্থীরা থাকবে সকলে। কিন্তু যারা শুধু ফ্যাসিস্ট না, যারা জনগণে বিশ্বাস করে, এরা ছাড়া সকলেই থাকবে। তারাই ঠিক করবে গণপরিষদ নির্বাচন।
তাহলে আমাদের উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার এখন গণপরিষদ নির্বাচন কী করে করব তারা আলোচনা করে, তারা তো এটা করেনি। এই আলোচনা করলে তো হয়ে যেত। এখন আমরা কেউ যে নির্বাচন চাই, তো নির্বাচন কিসের ভিত্তিতে হবে? শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে। আমরা যদি আজকে রাজনৈতিক দল কাকে বলে এটা তো আলোচনা করার বিষয় আছে। রাজনৈতিক দল বলতে কী বোঝায় আসছে না, এটা তো জনগণের আলোচনা করার বিষয়। আপনি কি রাজনৈতিক দল না ডাকাতের দল বুঝতে হবে না আমাদের? তাহলে রাজনৈতিক দলের ব্যাপারে তো আমাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করবার বিষয় আছে, জনগণ সে সিদ্ধান্ত গ্রহণ করবে না? জনগণকে বাদ দিয়ে জীবন কি কি মৌলিক পরিবর্তন প্রয়োজন বলে আপনার? প্রথমত হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হয়, প্রথম কাজ। নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়াতে গেলে নতুন কি কি পরিবর্তন করা দরকার এটা আমরা বলতে পারবো। আচ্ছা, আমি 3টা নীতি বলি, আপনি 3টা বলে দেন। আমি নতুন যেই করতে গেলে এখন আমরা যে আজকে থেকে কাজ শুরু করতে চাই, ধরুন আপনারা আমার সঙ্গে মনে ফরাদ মজার সাহেব বলছেন এটা আমরা একমত, বা অ্যাটলিস্ট আমরা তার সঙ্গে এতটা একমত না। আমি বলবো 3টা নীতির ভিত্তিতে আপনারা জনগণকে সচেতন করুন, যেটা আগামী গঠনতন্ত্র প্রণয়নের ভিত্তি হবে। 3টা নীতি। 1 নম্বর নীতি হবে, আমরা যে নতুন রাষ্ট্র গঠন করতে চাই সেই রাষ্ট্রে কোনো ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করা যাবে না। 1 নম্বর। কারণ আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে কথা বলছি না, আমরা জনগণের সার্বভৌমত্ব নিয়ে কথা বলছি। ফলে জনগণ কী ধরনের রাষ্ট্র চায় তার প্রথম নীতি হলো, রাষ্ট্রের এমন কোনো আইন করবার অধিকার নাই যে আইনের দ্বারা সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নতুন আইন প্রণয়ন করতে পারে। রাষ্ট্র পারে না। রাষ্ট্রের এমন কোনো অধিকার নাই যে আইনের দ্বারা 53 ধারার বলে সে যখন তখন যাকে তাকে ধরে নিতে পারে। রাষ্ট্রের এমন কোনো আইন করার অধিকার নাই যে রাতে বেলা মধ্যবর্তী অন্ধকার মধ্যে এসে রাতে এসে লোককে ধরে যেতে পারে না, সে পারে না। সে এমন কোনো আইন করতে পারে না যেখানে ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ। রাষ্ট্র এমন কোনো আইন করতে পারেন না যাতে একজন ব্যক্তি অপরাধী সাব্যস্ত করার আগে তার হাতে হাত কড়া পরানো, তার কোমরে দড়ি দেওয়া, এটা আমরা বিশ্বাস করি। কেমন? ঠিক আছে, এই 1 নম্বর নীতি। 2 নম্বর, ভাই এটা শুনুন, 2 নম্বর নীতি হচ্ছে কি, রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না, এমন কোনো নীতি গ্রহণ করতে পারবে না যার দ্বারা প্রাণ, পরিবেশ এবং প্রকৃতি ধ্বংস হয়। 2 নম্বর নীতি। ফলে এর দ্বারা পুরো উন্নয়ন নীতির বেসিক জিনিসটা আমরা পেয়ে গেলাম, যে তুমি এমন কোনো নীতি নিতে পারবে না, আইন করতে যাতে আমার নদী বেদখল হয়ে যায়, আমার জমি বেদখল হয়ে যায়, আমার নদী বিষাক্ত হয়, আমার জমি বিষাক্ত হয়, এটা করতে পারবে না। তাহলে এই হলো 2 নম্বর নীতি, সাধারণ নীতি, যে রাষ্ট্র পারবে না। রাষ্ট্র কি পারবে না এটা বলাটা গুরুত্বপূর্ণ, যাতে জনগণ তার ক্ষমতা নিজের হাতে ফেরত পায়। 3 নম্বর কি, রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা জীবিকা এবং জীবন বিপন্ন। আমি জীবিকা করে খাইতে চাই, আমার একটা পেশা, সাংবাদিকতার পেশা, রাষ্ট্র এমন কোনো আইন করতে পারে না যাতে আমার এই পেশা বিঘ্নিত হয়। রাষ্ট্র কোনো আইন করতে পারবে না যাতে আমার কৃষক হিসেবে বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার শর্ত নষ্ট হয়। রাষ্ট্র কোনো আইন করতে পারবে না যার দ্বারা আমার একটা ভালোভাবে সৎভাবে ব্যবসা করবার অধিকার, ব্যবসা করার সুযোগ সে আমাকে বঞ্চিত করে। রাষ্ট্র এমন কোনো আইন করতে পারবে না যার দ্বারা উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হবে না, সমস্ত টাকা পয়সা খরচ হবে ঢাকা শহরে। এটা পারবে না সে করতে, কারণ উত্তরবঙ্গের জনগণের অধিকার আছে এই অঞ্চলের যে টাকা তুমি নিচ্ছ সেই টাকা এই উত্তরাঞ্চলকে তুমি অন্তত ফেরত দিবে, আর আমরা ফেরত দেবো ততটুকুই যতটুকু ঢাকা শহরে একটা প্রশাসন চলার জন্য দরকার। এখন যে টাকা খরচ করে তার দেখা যাবে তার 100 ভাগের 10 ভাগ কি 5 ভাগের বেশি উত্তরবঙ্গে দেওয়ার কোনো দরকার নেই। কারণ উত্তরবঙ্গের টাকাটা কারা খরচ করে? চোর ডাকায়, যারা এই দেশকে লুট করে, লুটেরারা। এটা হচ্ছে নতুন যে নীতি, সেই নীতিটা হলে এটাই কায়েম হবে, যে এমন কিছু করা যাবে না যাতে জীবন এবং জীবিকা ধ্বংস হবে। তাহলে 3টা নীতি, এই 3টা নীতি যদি আমরা আনতে পারি, রাজনৈতিক দলগুলো যদি 3টা নীতির ভিত্তিতে আজকে আন্দোলন করে, আমরা বাংলাদেশকে বদলাতে 6 মাসে বেশি লাগবে না, নির্বাচন হতে 6 মাসে বেশি লাগবে। খুব সহজ। জীবন আরো তো আসে এখন মনে করে রাষ্ট্রপতি শাসিত এবং প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা এখন বিদ্যমান সারা। জি 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 জি। আপনার দৃষ্টিতে বাংলাদেশে কোন পদ্ধতির শাসন ব্যবস্থা বলে ভালো হয়? আচ্ছা, খুব ভালো বলছে, আমি খুব ভালো। আমি কিন্তু দেখুন, আমি আমার মতটা চাপিয়ে দেওয়ার কখনো পক্ষে না, কিন্তু আমি চাই যে আপনার মতটা যেন আসে, এই শর্ত তৈরি করতে আগ্রহী, এই জন্য গঠনতান্ত্রিক প্রক্রিয়া।
আমার একটা মত আছে, সে মত হচ্ছে প্রথম কাজ আমার রাষ্ট্রপতি শাসিত সরকার, কথা কিন্তু সরকার কথা বলছেন, রাষ্ট্রপতি শাসিত সরকার নাকি ওই যে ইংল্যান্ডের কলোনিয়াল আমলের সরকার, ইংল্যান্ড বলেন না কলোনিয়াল, ওই যে গোলামদের কাছে শিখছি আমরা। ফলে এই ইংল্যান্ডের এই সরকার আমরা চাই, এইটা তো তর্ক করতে হবে। আমি শুধুমাত্র যেটা চাইবো, আমার কাছে প্রধান দাবি, যেহেতু আমি জনগণের পক্ষে বলি, সবচেয়ে প্রধান দাবি স্থানীয় সরকার। স্থানীয় সরকার মানে রংপুর, তার একটা স্থানীয় সরকার হতে হবে, রংপুরে উচ্চ আদালত থাকতে হবে। যদি সে উচ্চ আদালতে যদি আপনি কোনো মামলা করতে চান, যেন রংপুরের অধিবাসী, এই অঞ্চলের জেলার অধিবাসীদের তাদের এই আদালতে তাদের বিচার হতে পারে। আমরা ঈশ্বর সাহেব যখন ডিসেন্ট্রালাইজ করেছিল, এটার তো বিরোধিতা করছেন না আপনারা, উনি তো খারাপ কথা বলেন, সামরিক শাসক ছিল বটে, কিন্তু ডিসেন্ট্রালাইজ আদালতটা তো একটা স্থানীয় সরকারের কনসেপ্ট। আমি কেন জনগণ আজকে বিচার করার জন্য এই ছোট্ট মামলা, জমি নিয়ে মামলা, জমি ঠেলাঠেলির মামলা, এই মামলার জন্য তাকে আদালত পর্যন্ত বাড়াইতে হবে? ওটা তাকে গ্রামের সালিশি ছিল, গ্রামের সালিশি সাথে করতো। তাহলে প্রথম যেটা আপনারা ভাবেন, দয়া করে জনগণকে কি করে ক্ষমতায়িত করবেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে কী করে ফেরত দেবেন। রাষ্ট্রের ক্ষমতা যখন দেবেন, জনগণ কিন্তু রাষ্ট্রের দ্বারা নিপীড়িত হবে, রাষ্ট্র সমাধান নয়। পৃথিবীতে রাষ্ট্র আর কেউই বিশ্বাস করে না যে রাষ্ট্র সমাধান। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে রাষ্ট্র সমাধান নয়। দেখেন ট্রাম্প কী করতেছে, রাষ্ট্র সমাধান না, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন, প্রথম কথা হচ্ছে। ফলে গণ অভ্যুত্থানের যে মূল বার্তা, মূল মর্ম, সেটা হচ্ছে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। ফলে বিকেন্দ্রীকৃত শাসন ব্যবস্থা গড়ে তুলুন, এমন একটা ব্যবস্থা গড়ে তুলি যেখানে আইন প্রণয়ন করতে হবে, যেটা জনগণের সার্বভৌমত্ব, জনগণের যে ক্ষমতা তাকে ঊর্ধ্বে তুলে ধরে, রাষ্ট্রের না। কারণ রাষ্ট্রের ক্ষমতা বললে আপনাদেরকে শাসন করবে আমলারা, ডিসিরা শাসন করবে। আপনি কি চান তা, নাকি আপনি জনগণের শাসন চান? যদি আপনার জনগণের শাসন চাইতেন, তাহলে আপনাদের এই প্রেস ক্লাব ব্যবস্থা এটা কেন? এখান থেকে 7-8 তলা বিল্ডিং হওয়ার কথা। আজকে প্রেসের যারা আছেন সাংবাদিক, তাদের এই দুর্দশা কেন? যদি আপনারা জনগণ অন্তর্ভুক্ত হতেন। কিন্তু যদি আপনি কি করে থাকেন, একজন সবচেয়ে সম্মানিত একজন সাংবাদিক কী করে থাকে আর আমলারা কী করে থাকে, খালি তুলনা করে দেখেন। এই রাষ্ট্রের সার্বভৌমত্ব বনাম জনগণের সার্বভৌমত্ব, এটা হচ্ছে পার্থক্য। আর যেসব সাংবাদিকরা জনগণের বিরুদ্ধে কথা বলবে, জনগণই তাদেরকে শাস্তি দিতে সক্ষম, কিন্তু তারা রাষ্ট্রের প্রোটেকশন পায়। তাহলে দেখুন, কনসেপ্টটা সহজ। আমরা জনগণের হাতে সার্বভৌম ক্ষমতা চাই, জনগণকে ক্ষমতায়িত করতে হবে, এটাই মূল কথা। এমনকি পার্লামেন্টের সভারেন্টি আমরা চাই না, যেটা বিতর্ক হয়েছিল এর আগে। কারণ পার্লামেন্টে কী বলে যে আমরা যা করব এটা বিচার বিভাগকে মানতে হবে, মানে তারা বিচার বিভাগকে ইমপিচ করতে পারে। তাহলে এই যে বেসিক সমস্যা, মৌলিক যে কথাগুলো, মৌলিক কথাগুলো তো আপনাদেরকে তুলতে হবে, এগুলো নিয়ে তো আগে আলোচনা করতে হবে। এই আলোচনা বাদ দিয়ে আমরা নির্বাচন করছি, তো ঠিক না। আচ্ছা, একটা বিষয় যে আপনার জনগণের কাছে, জনগণের দোরগোড়ায় আইন এবং শাসন ব্যবস্থাকে নিয়ে আসতে চাচ্ছেন, তাতে এই প্রেক্ষাপটে আপনি কি চান বাংলাদেশকে ডিসেন্ট্রালাইজ করার জন্য প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রয়োজনীয়তা? অবশ্যই। আমি তো প্রাদেশিক না, আমি জেলা শাসন ব্যবস্থার কথা বলছি। আমি প্রাদেশিক, আমি তো বেশি আরও উঠে চলে গেছে। প্রদেশটা অনেক বড়, রংপুর জেলার লোকেরা এখানে পারবে না। প্রাদেশিক হলেই জেলা হয়ে যাবে। আপনি এখানে কয়টা ইউনিভার্সিটি আছে? একটাও নেই। তো কেন নাই? আপনি ট্যাক্স দেন না? অবশ্যই। আপনার রংপুর কেন ইউনিভার্সিটি থাকবে না, কেন কলেজ থাকবে না, কেন একটা মেডিকেল হাসপাতাল থাকবে না? বুঝে বলেন। এই যেহেতু আপনার রাষ্ট্রের সার্বভৌমত্ব, ফলে এনএসসিকে সিদ্ধান্ত না, চোর ডাকাতের সিদ্ধান্ত না। আজকে যদি এই সিদ্ধান্ত আপনার জনগণের হাতে থাকতো, রংপুরের লোককে দিত না, নিজের টাকা দিয়ে করতো। রংপুরে কি বড় লোক নাই, তারাও টাকা দিত। তারা কি চায় না দেশে ভালো? অবশ্যই তারা দেশে ভালো। ফলে আপনি তাকেও তো ক্ষমতা থেকে বিচ্যুত করছেন। তারও তো একটা ফিলান্থ্রপি, তারও একটা দরদ, তার স্থানীয় লোকের প্রতি দরদ, এটাকে তো প্রকাশ করতে দিচ্ছেন। তাহলে স্থানীয় সরকার অবশ্যই দরকার। ফলে গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার না। কেন্দ্রীয় সরকার ব্যবস্থাকে উৎখাত করার জন্য আমরা গণ অভ্যুত্থান করেছি। ফলে এটা মনে রাখতে হবে। জি ভাই, ঠিক আছে। আপনি কোন পত্রিকা দেন? আমাদের দেশে দৈনিক বগুড়া উনি আগে বলছেন, আপনি বলেন। আমি সব প্রশ্ন আপনার এই সংস্কার প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তাহলে জাতীয় নির্বাচন কবে হবে দেশে, বা আপনি জাতীয় নির্বাচন হবে এমনটা আশা করেন? আপনি কি আমার বক্তব্য শুনেছেন পুরোটা? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, তাহলে আমি তো জাতীয় নির্বাচন বলে কোনো শব্দ নেই, বলছে হয় গণপরিষদ আর সরকার নির্বাচন।
আপনি কোন নির্বাচন চাইছেন? জাতীয় নির্বাচন বলে কোনো শব্দ নেই, জনগণ নিয়ে কথা আছে। আমি কিচ্ছু চাই না, আমার কথা বলবো, আমার মত পুরো আমি চাই না। যদি গণতন্ত্র চান, আপনি কে গণতন্ত্র বিশ্বাস করেন না? এখানে কেউ আছেন? সবাই সবাই যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আমার কথাটা কি গণতন্ত্র বলে? গণতন্ত্র তো জনগণের জন্য, জনগণের জন্যই তো। তাই তো গণতন্ত্র, গণ যেখানে, গণের শাসন কি আপনি প্রাদেশিক সরকারের কথা একটু আগে বলুন। হ্যাঁ, গণের শাসনকে কেন্দ্রীয় সরকার কিভাবে হবে? আমি শেষ করি, গণের সরকারকে গণতন্ত্র বলে। কেন্দ্রীয় সরকারে আপনি আগে বলুন। জি বলুন, আমাকে বলুন। পরিষদ গঠন করতে হবে, এই কথা আপনার বলা আছে। আমি বলছি না, বাইরের প্রশ্নটা বুঝি না, বলুন। আপনি প্রাদেশিক সরকারের কথা যেমন বললেন, যে রংপুরের কথা বললেন, তাহলে কেন্দ্রীয় সরকারের রূপরেখাটা কেমন হবে, কিভাবে হবে? কেন্দ্রীয় সরকার তো আপনি আলোচনা করে করবেন, কেন্দ্রীয় সরকারের কাছে কি কি রাখবেন, কি কি রাখবেন না। রাষ্ট্র, আবারও কি আমি শেষ করি, নাকি ওইখান থেকে আসবে? আমি শেষ করি। আপনার প্রশ্নের মধ্যে আমি যেটা দেখছি দুর্বলতা, জি, আপনি রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য করতে পারছেন না। আমি তো রাষ্ট্র নিয়ে আলোচনা করছি, সরকার নিয়ে এখন আলোচনা করি। আগে রাষ্ট্রটা গঠন করেন। এই যে প্রশ্ন আপনি করছেন, এই প্রশ্ন আলোচিত হবে যখন আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করব। ফলে আমরা আসুন রাষ্ট্র নিয়ে আলোচনা করি, ফলে সেখানে সরকার ব্যবস্থা কেমন হবে। স্বাধীন রাষ্ট্রে আমি শেষ করি প্লিজ। সে রাষ্ট্র যখন গঠন করবার আলোচনা করবেন, তখন আপনার একটা প্রস্তাব থাকতে পারে যে আমরা এরকম একটা সরকার ব্যবস্থা চাই। অনেকে বলছেন না, আমরা একটা কেন্দ্রীয় সরকার চাই। সেনাবাহিনী বলবো যে আপনি যদি এই প্রাদেশিক সরকার চান তাহলে সেনাবাহিনী কী করে চলবে, তাকে তো রাষ্ট্রকে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এটা অনেক জটিল, একটার পর একটা প্রশ্ন আসবে। ফলে অ্যাবস্ট্রাক্টলি আমরা আলোচনা করতে পারবো না। আমরা প্রথম বলবো এই সিদ্ধান্তগুলো জনগণকে নিতে হবে, আপনাকে নিতে হবে। ফলে আপনি আমাকে প্রশ্ন করাচ্ছে, আপনি কেউ বলবেন আপনার প্রস্তাবনা কি, আমি তো আমার কথা বলবো, আপনি আপনার কথা বলবেন। এই আলোচনার ভিত্তিকে, এই যে যখন এই আলোচনাগুলো আমরা সামাজিক করে তুলি, এটাকে বলে গণতন্ত্র। এই আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বলে গণতন্ত্র। তাহলে আমি গণতন্ত্র আমি একটা প্রস্তাব দিতে চাই আপনাকে, আপনি আমার প্রস্তাবের সাথে একমত হন কিনা একটু দেখি তো। আচ্ছা। যে ডিসেম্বর সালে, মানে ডিসেম্বরের মধ্যে একটা সংসদ নির্বাচন হলো, এই সংসদ নির্বাচনটা কি আমরা আইনগত কাঠামোর অধীনে ঘোষণা করলাম যে এই সংসদটা হবে গণপরিষদ। যে সংসদের অধীনে এই মানে সংসদ নির্বাচন হলো, তারা আসা ক্ষমতা, যারা মেজরিটি পেল তারা আসা ক্ষমতা নিল, তারা তাদের সরকার ফর্ম করলো, আর অ্যাক্ট করবে হচ্ছে গণপরিষদ আকারে এই পার্লামেন্ট। গণপরিষদ আকারে পার্লামেন্ট ঘোষণা করতে পারে। তার মানে আপনি যেটা বলছেন যে বিদ্যমান শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আগে নির্বাচন। না না না, আমি তো সংবিধানের অধীনে নির্বাচন চাই না। আমি বলছি যে সংসদ নির্বাচন হবে, সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে সেটা কি তো আমি আইনগত কাঠামো। আমি সংসদ বলছি, আপনাকে আপনার কথা বুঝে গেছেন, আপনাদের বুঝে গেছে। আপনি যখন এই সংসদ বলেন, এই সংসদ বলতে কি বোঝায় তাও তো নতুন গঠনতন্ত্রে ব্যাখ্যা করতে হবে। ফলে গঠনতন্ত্র ছাড়া সংসদ আলোচনা কী করে করবে? গঠনতন্ত্রে তো ব্যাখ্যা করবে যে রাজনৈতিক দল বলতে কী বোঝায়, কারা নির্বাচন করবে, কী করে নির্বাচন করবে। এখন আপনি যখনই নির্বাচনের কথা বলেন, তার মানে বিদ্যমান শেখ হাসিনার ফ্যাসিস্ট আইনের অধীনে নির্বাচন চাইছেন, নাম্বার 1। নাম্বার 2, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা শেখ হাসিনার আইনে কায়েম হয়েছে, এটার অধীনে নির্বাচন চাইছেন। 3 নাম্বার, আপনারা শেখ হাসিনার আইনের অধীনে যাদেরকে রাজনৈতিক দল বলছেন তাদেরকে রাজনৈতিক দল বলছেন। তারা আদৌ রাজনৈতিক দল কিনা এটা তো তর্কের বিষয়, নাকি এটা তর্কের বিষয় না? আপনি কি গায়ে জোরে পারবেন? জনগণ যদি, আপনি জনগণের কথা, জনগণের ইচ্ছাকে যদি আপনি অস্বীকার করেন, তারা কি মানবে আপনার রাজনৈতিক দল? ছেলেরা মানতেছে। যদি আমরা তাদেরকে বিদ্যমান রাজনৈতিক দলকে যদি আমরা গ্রহণ করতাম তাহলে তো এনসিপি করা দরকার ছিল। তাহলে আমরা কেন সামাজিক প্রক্রিয়াকে, গণ অভ্যুত্থানের প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়াকে অস্বীকার করছি? আমরা কিন্তু বারবার ফ্যাসিবাদের কবলে চলে যেতে চাইছি। কেন বারবার শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি? কেন বারবার তার সংবিধানকে রাখতে চাইছি? কেন? এর কি যুক্তি? আমরা কি শেখ হাসিনার দালাল? আমরা কি ফ্যাসিজমের দালাল? তাহলে কেন আমরা নতুন করে ভাবতে পারছি না? কেউ কি বলেছে যে বিএনপির কোনো অধিকার নেই বাংলাদেশ গঠন করবার ক্ষেত্রে? কেউ কি বলেছে যে আমাদের কোনো অধিকার নেই নতুন গঠনতন্ত্র প্রণয়ন করার ক্ষেত্রে? কেউ কি বলেছে যে ইসলামের কোনো অবদান থাকতে পারবে না আগামী যে রাষ্ট্র গঠন করবো তার মধ্যে? খালি পাশ্চাত্য থেকে নকল করবো, ইংরেজির রাষ্ট্র মানবো আমি, ইসলামে কিছু নাই ভালো জিনিস? তাহলে কেন আপনার এভাবে ভাবছেন?
তাহলে প্রথম কথাটা হচ্ছে যে আমাদের নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে। এই নতুন তন্ত্র প্রণয়ন করতে গেলে আমাদের যে নৈতিক আদর্শ, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে ধর্ম, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, সমস্ত জায়গা থেকে আমরা গ্রহণ করব। আমরা নিজেদের রাষ্ট্র নিজেরা গঠন করতে পারি না, এটা হচ্ছে মূল কথা। এই মূল কথা যদি আমরা এখন যদি এটাকে অস্বীকার করি, আমরা জীবনেও আর মাথা তুলে দাঁড়াতে পারবো না। মোটা দাগের কথা হচ্ছে যে নতুন করে গঠনতন্ত্র বা সংবিধান লিখিত না হওয়া পর্যন্ত গঠনতন্ত্র, সংবিধান না, গঠনতন্ত্র না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। আমি বলি না এটা। নতুন করে আপনি গণ অভ্যুত্থানটা কেন করেছিলেন? আপনি কি জন্য করেছিলেন? আপনি কি জন্য করছেন? অন্য কথা বাদ দেন, আপনি কেন করছেন? যাতে আমরা ভালো কথা বলতে পারি, আমরা একটা সুষ্ঠু তো আমি তো তাই বলছি, আইনের শাসন ব্যবস্থা খুব ভালো। তাহলে তো আমি তো তাই বলছি, আমি তো আপনার কথাই বলছি, আমি তো বাইরে কিছু বলছি না। না, সেটাই। আপনি বারবার নির্বাচন দিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, এখানে নির্বাচন আমরা গঠনতান্ত্রিক জায়গায় থাকি না। নির্বাচনের গুরুত্ব আছে। কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা নির্বাচন খুব ভালো, স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন ফাইন, আমি তো অস্বীকার করি। নির্বাচন হলো প্রক্রিয়া, নির্বাচনে গণতন্ত্র বলা হয় না। প্রথম যে ভুলটা করছেন বারবার আপনারা, নির্বাচন মানে গণতন্ত্র নয়। গণতন্ত্রকে প্রথমে আমি সংজ্ঞা দিলাম, গণ সার্বভৌমত্ব কায়েম। এটা কেমনি কোনোটা বলেন আমাকে, এটা বলে তো পরিষ্কার হয়ে যায়। নির্বাচন তো বিরোধী না, নির্বাচনের পক্ষে। পারলে আমি কালকে নির্বাচন করি, কিন্তু আপনার চিন্তা যদি পরিষ্কার না হয়, আপনার চিন্তা যদি অপরিচ্ছন্ন হয়, তো বারবারই তো আপনি একই করতে গিয়ে। আমার একটা প্রশ্ন ছিল, জি বলুন। সেটা হলো যে আপনি এতক্ষণ যা বললেন আমরা মিডিয়ার মাধ্যমে শুনেছি, কোনো কিছু না। ভেরি গুড। আপনার কাছে করিডোর প্রশ্ন জানতে চাই যে রাখাইন রাজ্যের করিডোর দেওয়ার জন্য গভর্নমেন্ট বলেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি। বিএনপি সরকারকে রাজনৈতিক দল আপত্তি জানিয়েছে সঙ্গত কারণে। বিএনপি আপত্তি জানায়নি, না, বিএনপি বলছে যে এটা নিয়ে জনগণের কাছ না, থেকে নিতে হবে। রাইট, কিন্তু আপত্তি জানায়নি। এক ধরনের আপত্তি, এক ধরনের সরাসরি এই সরকারকে বলতে আপনারা পারেন না, জনগণ তো আপনার জনগণের কথা ম্যান্ডেট চাই। আপনি কি ধরে নিলাম আপত্তি, আপনি- ঠিক আছে, আপনার অভিমত। আমি একজন বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের মানুষ হিসেবে বলবো যে এই ধরনের করিডোর দেওয়া উচিত নয়, পিরিয়ড। আমি বলবো না যে জনগণের কাছে যান, তারা কি বলে না, এটা আমি বলবো না, এটা কৌশলী কথাবার্তা। আপনি যদি মনে করেন যে রাখাইনের ব্যাপারটা ইম্পর্টেন্ট, আরাকান আজকে যে বার্মায় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ব্যবহার করতে চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটা প্রক্সি ওয়ারে জড়াতে। আমি চাই না বাংলাদেশের সেনাবাহিনী এই ধরনের প্রক্সি ওয়ারকে জড়াতে। আর একটা প্রশ্ন, আপনি এতক্ষণ যা বললেন গণপরিষদ, তারপরে বিধানসভা নির্বাচন ব্যবস্থাকে, এবং বললেন যে সংস্কার কমিশন সাধারণ মানুষ যাচ্ছে না, আমরা যেতে পারছি না। আপনাদের উচিত বগুড়া সহ বিভিন্ন সারা দেশের কথা বলা, আমাদের কথা। আমি মনে করছি আপনারা সেই লক্ষ্যে সারা দেশে আপনার কথা বলছেন, আপনি যেতে আপনারা কখনো উপস্থিত হয় না এরকম যে হাত তুলে কয়জন আপনারা গণপরিষদ চান, কয়জন স্থানের সময় আগে চান ভোট, এরকম আপনারা করেছেন, জনগণের মতামত দিচ্ছেন? না, আমি তো বলি এক মিনিট, এখানে যে সাংবাদিকরা জি, জি, জি। যদি আমি ভুল না বলি, এটা কিন্তু আপনার যে প্রস্তাব সবাই পক্ষে তা কিন্তু না। না, খুব ভালো, অসুবিধা আমরা নেই। জনগণের একটা খুব ভালো, অবশ্যই। আপনারা কি এভাবে উঠান বৈঠক করে বা ইয়ে করে কি ইউনিয়ন পর্যায়ে আপনারা কি করতে পারেন না? তারা কি চায় তারা? আমরা মানে কি, আমি তো করছি, আপনি আমাকে বলেন। আপনি তো প্রস্তাব উত্থাপন করছেন। সব ওদেরকে বলেছেন আপনি, আরও তো লোককে আপনারা চেনেন, ওদেরকে বলেছেন। ওর কোশ্চেনটা আমি ক্লিয়ার করে হ্যাঁ, দিই। বলেছি। আমি হচ্ছে কি, আপনি এই কিছুক্ষণ আগে প্রশ্নোত্তর পর্ব বলেছেন ছেলেরা মানছে না, তার মানে আপনারা যে রাজনীতির নাম উচ্চারণ করেছেন এনসিপি, আপনি এনসিপি কে ডমিনেট করেন কিনা, আমি কিংবা আপনার কথাগুলো তারা শুনে উদ্বুদ্ধ হয়েছে কিনা, এই প্রশ্ন আপনার কথা সাথে এনসিপির কথা মিল পাওয়া যায়। হ্যাঁ, আমি খুব ভালো। ডমিনেট করেন কিনা আমার সেই কথাই বলুন। আমার কথার সঙ্গে বিএনপির মধ্যেও আমার সঙ্গে একমত আছে বহু লোক। আমি বুদ্ধিবৃত্তিক শেষ করি ভাই, আপনি উত্তরতে প্রশ্ন শুনেছি। আমার কাজ হচ্ছে বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে যে কথাটা পরিচ্ছন্নভাবে বলা, এটা বলা। এর দ্বারা বহু লোক বিভিন্নভাবে কী করে প্রভাবিত হচ্ছে, নইলে তো আমি আপনাদের সামনে এখানে সে কথা বলতে পারতাম না। পারতাম কি বলুন? আচ্ছা, তাহলে আমি অতটুকুই দায়নি। আমি বলি, আমি গণ অভ্যুত্থান কী করে সমাপ্ত হওয়ার পরে কি করতে হবে, এটা তো আমি দলিল আকারে, বই আকারে, গ্রন্থ আকারে বলেছি। আমার গণ অভ্যুত্থান এবং গঠন বইটা পড়ুন, এটা মনোযোগ দিয়ে দেখুন। আমি এখন যা বলছি নতুন কিছু বলছি না। ফলে আমার বই থেকে যে কেমন করে কে কতটুকু প্রভাবিত হচ্ছে, কে কেমন করে গ্রহণ করছে, এটা তো তাদের দায়। আমি এনসিপির পক্ষে এখানে বসি নাই। আমি সকল রাজনৈতিক সচেতন যারা দেশকে ভালোবাসে, তারা প্রশ্ন করছেন এবং নতুনভাবে বাংলাদেশকে গঠন করতে চায় এবং ফ্যাসিস্টবাদী ব্যবস্থা, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরোধ চায়, আমি তাদের পক্ষের লোক।
তাদের ঐক্য চাই, তাদেরকে পৌঁছাবার চেষ্টা করছি। এবং আমি নিশ্চিত আপনাদের মধ্যে অধিকাংশই আমি যা বলছি এটা আপনাদের মনে কথা আমি বলার চেষ্টা করছি। আমি ভুল বললাম আমাকে শুধরে দেবেন। আমি তো এমন না যে আমার এই মতে একমাত্র শেষ, এরপরে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আমি বলছিলাম রাজনৈতিক দলগুলোর সংস্কার কতটুকু প্রয়োজন? আসেন রাজনৈতিক দলগুলোর ভাই, এটা 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 একটু শুনিনি, এটা শুনিনি। উনি প্রশ্ন করেছেন রাজনৈতিক দলগুলোর সংস্কার কতটা প্রয়োজন। প্রথমত দরকার হলো নতুন গঠনতন্ত্র যখনই আমরা আলোচনা করব তখন প্রথম গণসচেতনতার দরকার, কাকে আমরা রাজনৈতিক দল বলবো আর কাকে রাজনৈতিক দল বলবো। প্রথম রাজনৈতিক দল বলতে কী বোঝায়? আমার ক্ষমতা আছে, দল মধ্যে ক্ষমতা দখল করা। রাজনৈতিক দল কাকে বলবো? এটাই তো গঠনতান্ত্রিক প্রক্রিয়ার অন্তর্গত। ফলে যদি সেই গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে কাকে রাজনৈতিক দল বলবো এই তর্ক আমরা করি, আমি সেই বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা কাকে কাকে রাজনৈতিক দল বলেন? একটু আমি খুব important। প্রশ্ন করি। জি। যে আমরা দেখছি যে বিগত কয়েক মাসের মধ্যে শত শত নতুন নতুন রাজনৈতিক দল গঠন করছে। জি জি, তো এই নতুন নতুন রাজনৈতিক গঠন করার বিষয়টাকে আপনি কোন দৃষ্টিতে? আমি খুব ইতিবাচক আকারে দেখি। কেন দেখি? কারণ জনগণ এই প্রথম সে তার অধিকার পেয়েছে, সে অনেক অধিকার ব্যবহার করবে, সেটা করা তার অধিকার। 18 বছর বয়সে যে কোনো তরুণ নতুন রাজনৈতিক দল করবার অধিকার আছে তার, এটা হচ্ছে তার নাগরিক অধিকার। আমি তার বিরুদ্ধে কিছু কথা বলতে পারি। সে কী ধরনের দল করতে চায়, তার কি আদর্শ, তার সে আদর্শ বাস্তবায়িত করার তার কি কৌশল, ওটা নিয়ে আমি কথা বলবো। অবশ্যই ওটা নিয়ে আমি কথা বলবো। তা আমি বলবো যে রাজনৈতিক দল করার অধিকার এই প্রথম তারা সুযোগ পেয়েছে, ফলে অনেকে রাজনৈতিক দল করার চেষ্টা করছে, অবশ্যই তারা করবে। আমার কথাটা যেটা বলতেছিলেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আর সরকার বলছে দুটো পক্ষই দুটো স্ট্যান্ড নিয়েছে যে আমরা জানুয়ারি থেকে আগামী বছর জানুয়ারি থেকে নির্বাচন করবো, আর এনারা বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। এই যে দুটো পক্ষ, দেশের একটা প্রধান বিরোধী দল, প্রধান রাজনৈতিক দল আর একটা সরকার পক্ষ, এই দুটো পক্ষ যে একেবারে দুই জায়গায় জানা গেছে, এর ফলে কি আমরা আগামী দিনে কোনো আকাশে কালো মেঘ আবার কালো মেঘ দেখতে পাবো নাকি এর কোনো সমাধান আছে? প্রথমত খেয়াল করো, কালো মেঘ তো আগে ছিলই যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল। এখন আপনি কালো মেঘ দেখবেন কিনা এটা নির্ভর করবে। এবার আমি খুব পরিষ্কার বলবো, প্রায় 75% নির্ভর করবে সাংবাদিকদের উপরে। যদি আমরা প্রথমত যে তর্কটা করছি, এখন যে আলোচনা করছি, এটা যদি আমরা সুষ্ঠুভাবে জনগণের কাছে হাজির করি এবং জনগণকে কথা বলতে দিই, জনগণের মধ্যে একটা অংশ বলবো আমরা ফরামদারের কথা মানি না, খুব ভালো, তার অধিকার আছে। জনগণের সঙ্গে একটা অংশ বললে তার কথা ভালো, তবে কিছু সংস্কার করা দরকার, উনি কিছু কথা বলেন, খুব ভালো। যতক্ষণ পর্যন্ত আমরা জনগণকে ক্ষমতায়িত করবার, তাকে কথা বলবার, তার অভিপ্রায়কে বুঝবার, সে অভিপ্রায়কে প্রকাশ করবার প্রক্রিয়া শুরু না করব, আমরা ফ্যাসিস্ট ব্যবস্থায় বহাল রাখব। ঠিক আছে না? ওকে, শেষ করি। জি, আমাদের এই বাংলাদেশের ছোট্ট একটা ভূখণ্ড, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে একটি বড় রাষ্ট্র, এবং এখানে এই রাষ্ট্র আমাদের দেশের ক্ষেত্রে পশ্চিমাদের একটা চাপ। জি, আপনার যে এদের চিন্তা চেতনা এই ক্ষেত্রে পশ্চিমাদের একটা চাপ করতে পারে, এটা কিভাবে মূল্যায়ন করে? এটাকে বিপজ্জনকভাবে মূল্যায়ন করি। বাংলাদেশ এখনো পর্যন্ত রাষ্ট্র হিসেবে গঠিত হয় নাই, এই হিস্ট্রি আপনাদেরকে মনে রাখতে হবে। 1972 সালে আমরা যখন যুদ্ধ করেছি, 71 সালে আমাদের ঘোষণা কী ছিল? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার কায়েম করা। এর ভিত্তিতে আমরা যুদ্ধ করেছি, কিন্তু আমরা এর ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল কি? ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, বাঙালি জাতিবাদ। এটা 6 দফার মধ্যে ছিল না, এটা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে ছিল না। তার মধ্যে আমাদেরকে বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। কারা চাপিয়ে দিল? যাদেরকে আমরা LFOর অধীনে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত করেছে। তাহলে আমাদের যে সংবিধান দ্বারা লিখে চাপিয়ে দিয়েছে, এরা আইনি দিক থেকে
এটা আইনি দিক থেকে ছিল তারা পাকিস্তানি। আমাদের 72 স্বাধীনই হয়নি। আপনি যদি হিস্ট্রির দিকে তাকান, জনগণকে আপনি তার নিজের গঠনতন্ত্র প্রণয়নই করতে দিলেন না। আপনি বলেন যে পাকিস্তানের 70 যে নির্বাচন করেছি তারাই আপনার গঠনতন্ত্র লিখে দেবে, সংবিধান লিখে দেবে। এটা তো হয় না। হ্যাঁ, হয়েছে তার মানে আপনি রাষ্ট্র গঠন করেন। এখন রাষ্ট্র গঠন করবে একটা সুযোগ এসেছে 15 বছর পরে, আপনি কি এই সুযোগ হাতছাড়া করবেন না আরও 70 বছর আপনি বসে থাকবেন? এবং যদি রাষ্ট্র গঠিত করতে না পারেন, বাংলাদেশ রক্ষা করতে পারবেন না। আপনার শত্রু দুদিকে, ভারত ওদিকে আছে এবং ওদিকে আছে কি মায়ানমার। আপনাকে এই যে তরুণদের একটা বিরাট অংশ, আমার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে গণপ্রতিরক্ষা। এই গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকটা তরুণকে অবিলম্বে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা দরকার ছিল। আমরা মূল পর্যায়টা বাদ দিয়ে আমরা বাজে তর্ক শুরু করে দিয়েছি। নির্বাচন আমাদের দরকার ছিল রাষ্ট্রকে কী করে রক্ষা করব। আজকে আপনাকে প্রশ্ন করছেন যে করিডোর দিয়েছেন, এটা আপনি কী বলেন? করিডোর কথা কি আজকে এসছে? বার্মা কি আজকে এসছে? মার্কিন যুক্তরাষ্ট্র যে এই বাংলাদেশে একটা সরকার পরিবর্তনের চেষ্টা করছেন না, এটাকে আমরা আজকে নতুন শুনছি? তো আপনারা কোথায় ছিলেন তখন? তাহলে আজকে এইটা হয়েছে, ফলে সমস্ত তরুণদের এটার ভিত্তিতে একটা শক্তিশালী জাতীয় সেনাবাহিনী গড়ে তোলাটিকে আমাদের প্রথম কর্তব্য না? আমাদের কি বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে সকলের কি প্রস্তুত হয়ে যাওয়া উচিত নয়? আমাদের সকলের কি সৈনিক হয়ে যাওয়া উচিত নয়? আমরা কি করতেছি? আমরা ক্রমাগত সেনাবাহিনীকে এম্বারাস করতেছি, ক্রমাগত সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি, ক্রমাগত এমন সব কথাবার্তা বলতেছি যেটা কোনো অর্থ হয় না, যেটা আমাকে একটা শক্তিশালী সেনাবাহিনী গড়বার ক্ষেত্রে আমাকে এটা বিরাট প্রতিবন্ধকতা তৈরি করে। আমার তো উচিত ছিল যে সেনাবাহিনীকে বাধ্য করা যে তুমি একা ভারতের বিরুদ্ধে লড়াই করে পারবে না, জনগণকে সম্পৃক্ত হতে হবে। আমি তো বলি না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, এটা বাংলাদেশকে নতুন করে গঠন করবার একটা প্রক্রিয়া, এটা বিরাট একটা সুযোগ এসছে। আমরা বয়সে এক জায়গায় পৌঁছেছি, আমরা বেশি দিন বেঁচে থাকবো না বা আমাদেরকে মেরে ফেলতে পারে। কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দেশকে নিয়ে ভাবেন, নির্বাচনের চিন্তা বাদ দেন রে ভাই। আর কত করবেন? নির্বাচন করে কিছু আগানো যাবে না। জি পড়ুন। আপনি এক কথা বলতে যে বর্তমান সরকার যে অবস্থায় আছে এটা সঠিক অবস্থান কিনা? এটা জি, এটা অবস্থানটা সঠিক কিনা, এই অবস্থা সঠিক কিনা? এই সরকার তো গঠিত হচ্ছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমি যে সঠিক কি বেঠিক আমার আলোচনাতে বলে ফেলছি না। প্রথমত এই সরকার নির্বাচিত সরকার, নাম্বার 1। 2 নম্বর, সংবিধানের অধীনে, ফ্যাসিস্ট সংবিধানের অধীনে শপথ নেওয়াটা আমি ভুল বলে মনে করি। ফলে বিদ্যমান ফ্যাসিস্ট ব্যবস্থা টিকে আছে এবং শেখ হাসিনার ভূত সর্বত্র আছে, এবং শেখ হাসিনার ভূতের নাম হলো সংবিধান। আমার একটা প্রশ্ন, আপনি কিছুক্ষণ আগে বললেন যে নির্বাচনের দরকার নাই। আমি তো বলি নাই না, একবার বলি নাই না। আমি কি নির্বাচন চাইছেন? নির্বাচন তো একটা প্রক্রিয়া, নির্বাচন করবোটা কি? আমাদেরকে রাষ্ট্র বানাতে হবে। কিছুক্ষণ আগে বললেন যে নির্বাচন ছাড়া এই সরকারই থাক। আমি বলি নাই না, আপনি ভুল বলছেন। না না, আমি একবার বলি নাই। না, আপনি ভুল বলছেন। না, আপনি ভুল বললেন। আচ্ছা, আমি কি বলেছি? আমি তো যেটা বলছি সেটা বল। আমি বলি না একবার। এটা আপনার ভাষা, আপনার ভাষা আমার মুখে তুলে দেবেন না। না না, এগুলো করবেন না। আপনি সাংবাদিক মানুষ, এগুলো করবেন না, এটা অন্যায় কথা। না না, কেন আমি এটাকে কেন দেখা? আপনি এটা করেন, আমি এটা বলি না। প্লিজ, আচ্ছা শেষ করেন। আপনি যেটা বলছেন বর্তমান পরিস্থিতিতে, আচ্ছা অনেক বিষয় বলেন। আমি তো একবারে বলি নাই। আপনি কোন নির্বাচন চান? গণপরিষদ না সরকার নাকি স্থানীয় সরকার? জাতীয় নির্বাচন বলে কোনো নির্বাচন নেই। জাতীয় নির্বাচন বলে কোনো নির্বাচন নাই রে ভাই, এগুলো ভুল ধারণা। এত বললাম তো গণপরিষদ নির্বাচন। শুনুন না ভাই, আমি জানি না কি করছেন। আমি তো বারবারই বলতেছি হয় গণপরিষদ, আমি জানি না। আপনি জাতীয় নির্বাচন বলে স্থানীয় সরকার কি জাতীয় নির্বাচন না? গণপরিষদ নির্বাচন জাতীয় না? সরকার দান সরকার না। আপনি যদি রাজনৈতিক পরিবেশে না বুঝেন তো আমি তর্ক করতে পারবো না রে ভাই। আমাকে ক্লান্ত করেন। আমি তো বলছি কি বলছি, আমার এটা রেকর্ড করা আছে। যেটা আমি বলি না ওটা বলবেন না। আমি বারবারই বলেছি নির্বাচন অবশ্যই, কেন নির্বাচন ছাড়া কেন রাষ্ট্র চালাবেন? আপনি রাষ্ট্র গঠন করবার জন্য যে নির্বাচন, এটাকে বলে গণপরিষদ নির্বাচন।
আর সরকার গঠন করার জন্য যে নির্বাচন এটাকে বলে সরকার নির্বাচন, আর স্থানীয় পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন এটাকে বলে স্থানীয় পরিষদ নির্বাচন। এই পার্থক্য কি আপনি বুঝেন? দাঁড়ান, এই পার্থক্য বুঝেন কিনা বলেন, হ্যাঁ বা না বলেন, বাস তাহলে কথা শেষ। আলহামদুলিল্লাহ বলেন। স্যার, যেটা আমি প্রশ্ন করছিলাম কাছাকাছি প্রশ্ন, আপনি এখন তিন ধরনের নির্বাচনের কথা বললেন, এর মধ্যে কোন নির্বাচনটা বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি এবং কেন? গণপরিষদে, কারণ রাষ্ট্র গঠন করবার প্রক্রিয়াটা হলো গণপরিষদ। জি, ঠিক আছে না? মানে আমার এদের পক্ষ না, আমার ব্যক্তিগত একটা জিজ্ঞাসা। এই যে কিছুক্ষণ আগে বললেন যে ইন্টারিম গভর্নমেন্ট যে মানে শপথ দিয়েছে, সেই শপথটা সরাসরি ফ্যাসিস্টের সংবিধানকে রক্ষা করার জন্য। ঠিক আছে, আমাদের উপদেষ্টা কয়জন, যে কয়জনই হোক, তার মধ্যে কিন্তু একেবারে নিজস্ব একটা লোক আপনার আছে, তাহলে সেটা সকলে আমার, সকলে আমার, সেটা কি বাতিল করতে? না না বলছি সকলে আমার লোক, এদের তো সমাধান হচ্ছে না, কারণ সকলেই তো আমার লোক। আপনাকে নির্বাচিত উপদেষ্টা, সরকার তো আমাদেরই সরকার, মানে বাইরের সরকার তো। আচ্ছা, তাহলে আমরা এই সরকার কোথায় ভুল করেছি এটাই তাকে বলছি, এটা কি বলবো না? অবশ্যই। ভেরি গুড। বহুল আলোচিত একটা স্লোগান আমরা শুনতেছি, ইনকলাব জিন্দাবাদ, কি কারণে ব্যবহার করা হচ্ছে? বলি, ইনকিলাবটা ছিল এই দেশের গণমানুষের স্লোগান, গণমানুষের স্লোগান। এটা পুরো পূর্ব ভারতে, পুরো ভারতবর্ষে যখন গরিব মানুষ লড়াই করছিল এবং লড়াই করে তার অধিকারের পক্ষে যখন যাচ্ছিল, তখন সে বলেছে বিপ্লব জিন্দাবাদ। ইনকিলাব মানে হলো বিপ্লব, তারা বলছে বিপ্লব জিন্দাবাদ। আমরা ইনকিলাব শব্দটা কেন ব্যবহার করে? যেহেতু এটার সঙ্গে একটা এখানকার বাঙালি মুসলমানকে অবদমিত করবার একটা চেষ্টা হয়েছিল এর আগে জয় বাংলা বলে। ফলে তার বিপরীতে ইনকিলাব কথাটা বলছে যে ইসলামও আমার সংস্কৃতির অন্তর্ভুক্ত, বাংলা ভাষা বাংলার সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই কারণে যদি জয় বাংলা দ্বারা যদি আমরা বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারতাম, তাহলে জয় বাংলার স্লোগান আজকে সারা ভারতবর্ষে প্রতিধ্বনিত হতো। এটা দুর্ভাগ্য আমাদের, হিস্টোরিক্যাল আমরা এটা পারিনি। প্রাদেশিক ব্যবস্থার কথা যেহেতু বললেন, সর্বোপরি কি বাংলাদেশকে একটা ফেডারেল রাষ্ট্রে দেখতে চান? এটা জানি না, এটা এখন আলোচনা বিষয় না, টু আর্লি। এটা জনগণ বলুক তারা কেমন রাষ্ট্র চায়। আমার একটা ছোট্ট বিষয় জানার আছে, সেটা হচ্ছে আমরা এই 15 বছর আগে বা 20 বছর আগেও এই সমাজ ব্যবস্থাকে আধা সামগ্রিক সমাজ ব্যবস্থা এবং আধা বুর্জুয়া সমাজ ব্যবস্থা। এখন এই মুহূর্তে বাংলাদেশের সমাজ ব্যবস্থা শ্রেণীবিন্যাস আমি কীভাবে বলবো? আমরা এখন পুঁজিতান্ত্রিক ব্যবস্থাটা হয়ে গেছে, এটা হলো গ্লোবাল। শেষ করি এক এক কথা বলি, আমরা পুঁজিতান্ত্রিক ব্যবস্থা ঢুকে গেছি, একটা কথা পুঁজিতান্ত্রিক ব্যবস্থা ঢুকে গেছে। সকল কর্ম এই যে আপনার কাছে আসছে, শ্রমিক কাছে যাবো, কৃষকের কাছে যাবো, সহজ কাউন্সিলিং, কনস্টিটিউশনাল কাউন্সিলিং, গঠনতান্ত্রিক পরিষদ, এগুলো স্থানীয়। এই যে আজকে যে আলোচনা, যদি সত্যিকার একটা সরকার থাকতো, গণতান্ত্রিক সরকার, তাহলে এটাকে সে স্বীকৃতি দিত যে এটা কনস্টিটিউশনাল কাউন্সিল। ওই যে কমিশন বানাচ্ছে এটাকে সে স্বীকৃতি দিত না, বলতে এটাই সত্যিকার স্বীকৃতি, এখানে তর্ক বিতর্ক করা, এটাই পার্লামেন্ট। বুঝে গেছে? এই লোক মতো আজকে ভাষা নেবেন, ঠিক আছে, তর্ক বিতর্ক চলবে, জিন্দাবাদ, চর্কে আলোচনা করবো, কিন্তু একসঙ্গে থাকবো। বগুড়ায় আসছেন, আপনি কি পিনাকি ভট্টাচার্যের বাসায় দেওয়ার ইচ্ছা আছে? না, পিনাকি আমার অত্যন্ত স্নেহের মানুষ। হ্যাঁ, ওর ভিডিও ওর বাবা যদি থাকতেন যেতাম, আমি এখন সময় পাবো।